ভাবুন তো, যদি আপনার সবচেয়ে কাছের মানুষই আপনার সবচেয়ে বড় বিশ্বাসঘাতক হয়ে ওঠে, তাহলে কেমন লাগবে? আজকের এই গল্পে আমরা দেখব এক চোর, এক প্রেম, এক ভাইয়ের ভুল সিদ্ধান্ত আর এক ষড়যন্ত্র, যা শুধু টাকা বা হাইস্টের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং জড়িয়ে আছে রাজনীতি, ক্ষমতা আর মৃত্যুর খেলা। তাহলে দেরি না করে চলুন ঢুকে যাই আজকের রোমাঞ্চকর কাহিনীতে। গল্পটা শুরু হয় মেসন আর আমেলিয়ার এক যুগলকে দিয়ে, যারা নিজেদের ব্যক্তিগত জেটে করে এক জমকালো পার্টিতে যাচ্ছিলেন। দেখতে দেখতেই ওরা সেই অনুষ্ঠানে পৌঁছে গেল আর উপভোগ করতে লাগল। কিছুক্ষণ পর ওদের দেখা হলো পেরেজ নামের এক ব্যক্তির সাথে, যে এই অতিথিদের মধ্যে সবচেয়ে ধনী ছিল এবং পার্টিটাও সেই আয়োজন করেছিল। কথায় কথায় মেসন জানালো যে তার একটা গাড়ির বিশাল সংগ্রহ আছে এবং সে গাড়ি খুবই ভালোবাসে। এটা শুনে পেরেজও খুশি হয়ে গেল, কারণ তারও গাড়ি সংগ্রহের খুব শখ ছিল। এরপর সে মেসন আর আমেলিয়াকে নিজের ব্যক্তিগত গ্যারেজে নিয়ে গেল, যাতে সে তার গাড়ির সংগ্রহ দেখাতে পারে। এখানে পেরেজ ওদেরকে তার সবচেয়ে প্রিয় গাড়িটা দেখালো, যার দাম ছিল প্রায় $200 মিলিয়ন। এই গাড়িটা দেখে মেসন আর আমেলিয়ার ইচ্ছে হলো এটার ভেতর বসে দেখতে। পেরেজও ওদের অনুরোধটা মেনে নিল আর ওদেরকে গাড়িতে বসার অনুমতি দিল। গাড়িতে বসতেই আমেলিয়া লিঙ্ক নামের এক হ্যাকারকে একটা সংকেত দিল, আর সংকেতটা পেয়েই লিঙ্ক গ্যারেজের সব আলো নিভিয়ে দিল। আর এই সুযোগে মেসনের লোকেরা পেরেজের উপর হামলা করে তাকে মাটিতে ফেলে দিল। এই সুযোগটা সদ্ব্যবহার করে মেসন গাড়িটা চালু করল আর ওখান থেকে পালিয়ে গেল। তখনই জানা গেল যে মেসন আর আমেলিয়া আসলে পেশাদার চোর, আর ওই পার্টিতে ওদের যাওয়ার একমাত্র উদ্দেশ্য ছিল এই গাড়িটা চুরি করা। এরপর ওরা গাড়িটাকে একটা বড় ট্রাকে ঢুকিয়ে ফেলল আর দেশ ছেড়ে পালানোর চেষ্টা করতে লাগল। কিন্তু ওদের পালানোর আগেই এফবিআই-এর একটি দল ওদেরকে ধাওয়া করতে শুরু করল। এটা দেখে মেসন ভাবতে লাগল যে এফবিআই ওদের পরিকল্পনা সম্পর্কে কিভাবে জানতে পারল। কিন্তু যেই আমেলিয়া মেসনের দিকে নিজের বন্দুক তাক করল, ওর সব বিভ্রান্তি দূর হয়ে গেল। এরপর গল্পে একটা বড় মোড় এলো, আর জানা গেল যে আমেলিয়া আসলে কোনো চোর নয়, বরং একজন এফবিআই এজেন্ট, আর সে মেসনের সাথে ভালোবাসার অভিনয় করেছিল, যাতে ওকে হাতে নাতে ধরতে পারে। এটা জেনে মেসনের মন ভেঙে গেল, কারণ সে আমেলিয়াকে খুব ভালোবাসত। কিন্তু তা সত্ত্বেও সে তার দলকে প্ল্যান বি করার নির্দেশ দিল, আর এই নির্দেশ পেয়েই ওরা নিজেদের সব গাড়ি নদীতে নামিয়ে দিল। এই প্ল্যান বির কারণে ওরা সেই গাড়িটা তো চুরি করতে পারল না, কিন্তু এফবিআই-এর হাতে ধরা পড়া থেকে অল্পের জন্য বেঁচে গেল। এরপর আমরা 3 মাস পরের দৃশ্য দেখি, যেখানে মেসন এখন চুরি করা ছেড়ে দিয়ে শহরের বাইরে এক সাধারণ জীবনযাপন করছে। একদিন মেসনের ছোট ভাই শন তার কাছে এলো আর তাকে জানালো যে সে একটা ব্যাংক লুট করার পরিকল্পনা করছে, আর সে মেসনকেও এই পরিকল্পনায় সামিল করতে চায়। কিন্তু মেসন এটা বলে মানা করে দিল যে সে এখন অবসর নিয়েছে আর কোনো নতুন ঝামেলায় জড়াতে চায় না। শন তাকে বোঝানোর অনেক চেষ্টা করল, কিন্তু যখন মেসন মানল না, তখন শন ওখান থেকে চলে গেল। তবে যাওয়ার আগে সে মেসনকে একটা ফোন দিয়ে গেল, যাতে ওর মন পরিবর্তন হলে সে এই পরিকল্পনায় যুক্ত হতে পারে। দেখতে দেখতে 3 দিন কেটে গেল, কিন্তু মেসনের সিদ্ধান্ত বদলালো না। লুটের দিন লিঙ্ক মেসনকে ফোন করে জিজ্ঞেস করল, আজকের চুরির জন্য তুমি এত দেরি করছো কেন? এটা শুনে মেসন অবাক হয়ে গেল, কারণ সে তো শনকে এই কাজে না করে দিয়েছিল। আসলে শন তার দলের সদস্যদের বলেছিল যে মেসন এই পরিকল্পনায় যুক্ত হতে রাজি হয়েছে। প্রথমে মেসন খুব রেগে গেল, কিন্তু এই পরিস্থিতি সামলাতে না চাইতেও তাকে শনের পরিকল্পনায় যুক্ত হতে হলো। অন্যদিকে আমরা শনকে দেখলাম যে সে ব্যাংকের বাইরে থাকা একটা কফি শপে বসেছিল, কারণ সেই ব্যাংকের ম্যানেজার রোজ ওই কফি শপে কফি খেতে আসত। যেই ম্যানেজার কফি শপে আসলো, শন তার কাছে গেল আর তাকে বন্দুক দেখিয়ে জিম্মি করে ফেলল। এরপর সে ম্যানেজারকে নিয়ে ব্যাংকে ঢুকতে গেল, কিন্তু তখনই মেসন সেখানে এসে ওদেরকে ভেতরে যেতে আটকালো। এখানে মেসন শনকে বলল, তোমার এই পরিকল্পনা ঠিক নয়, আর এতে আমরা সবাই মারা যাব। শন বলল, এখন এসব কথা বলে কোনো লাভ নেই, কারণ আমাদের দল ইতিমধ্যে ব্যাংকের ভেতরে ঢুকে গেছে। এরপর ওরা 3 জন ব্যাংকে গেল, যেখানে মেসন দেখল যে তার দলের সবাই ছদ্মবেশে সাধারণ মানুষের সাথে মিশে গিয়েছে। এদিকে শন ম্যানেজারকে নিয়ে এক কোণে গেল আর তাকে দরজা খুলতে বলল, কিন্তু ম্যানেজার দরজা খোলার বদলে ব্যাংকের সিকিউরিটি অ্যালার্ম বাজিয়ে দিল। অ্যালার্ম বাজার সাথে সাথেই পুরো ব্যাংকে হই হুল্লোড় শুরু হয়ে গেল।
আর ব্যাংকের সিকিউরিটি গার্ডরা এই চোরদের ওপর গুলি চালাতে লাগল। কিন্তু মেসানের দল খুব সহজেই ওই গার্ডদেরকে শেষ করে দিল আর ব্যাংকে থাকা সব কাস্টমারকে জিম্মি করে ফেলল। এখানে মেসন শনকে জিজ্ঞেস করল, আসলে তোমার লক্ষ্য কি? শন জানালো যে সে একটা লকারের খোঁজে আছে, যেটা ইসাবেল ফ্যারো নামের এক মহিলার, আর ওই লকারের মধ্যে একটা হার্ড ড্রাইভ আছে যার মধ্যে কয়েক মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি আছে। এটা শোনার পর মেসন ওই ম্যানেজারকে নিয়ে ব্যাংকের ভল্টে গেল আর তাকে ওই লকারটা খুলতে বলল। এখানে একটু মনোযোগ দিয়ে শুনুন। এই লকারটার একটা চাবি ছিল ম্যানেজারের কাছে আর অন্য চাবিটা ছিল ইসাবেল অর্থাৎ লকারের মালিকের কাছে। আর এই লকারটা তখনই খুলবে যখন এই দুটো চাবি একই সাথে লকারের মধ্যে যাবে। গল্পে মোড়টা এলো এখানে যে শন সেই দ্বিতীয় চাবিটার ব্যাপারে কিছুই জানত না, আর এই ভাই তার পুরো দল নিয়ে ব্যাংকে চুরি করতে ঢুকে গিয়েছিল। যখন মেসান এই ব্যাপারটা জানল তখন শনের উপর তার খুব রাগ হলো। এরপর সে লিঙ্ককে বলল, তুমি ওই লকারটা হ্যাক করে এর নিরাপত্তা ব্যবস্থা ভেঙে দাও আর লকারটা খোলো। লিঙ্ক তার কামাল দেখালো আর কয়েক মিনিটের মধ্যেই ওই লকারটা হ্যাক করে খুলে ফেলল। কিন্তু যখন ওরা লকারটা খুলে দেখল ভেতরে কোনো হার্ড ড্রাইভ পেল না। এটা দেখে ম্যানেজার হাসতে লাগলো আর মেসানকে বলল, এটা তো শুধু একটা ডিকয় বক্স, আর আসল বক্সটা কোথায় আছে সেটা তো আমিও জানি না। এই পরিস্থিতি দেখে মেসানের রাগ বেড়ে গেল আর সে শনের এই বাজে পরিকল্পনার জন্য তাকে অনেক বকা দিল। অন্যদিকে আমরা এফবিআই দলকে দেখলাম যারা পুরো বাহিনী নিয়ে ব্যাংকের বাইরে পৌঁছে গিয়েছিল। আর এই মিশনের নেতা ছিল আর কেউ নয়, মেসানের প্রাক্তন বান্ধবী আমেলিয়া। এখানে আমেলিয়া মেসানের দলের সাথে যোগাযোগ করল, যেখানে লিঙ্ক তাকে কথায় ভুলিয়ে রাখার চেষ্টা করতে লাগল। কিন্তু আমেলিয়া এসব কৌশল সম্পর্কে জানত, তাই সে লিঙ্ককে বলল, তুমি এখনই মেসানের সাথে আমার কথা করাও। তখন লিঙ্ক মেসানকে জানালো যে এফবিআই তার সাথে কথা বলতে চায়। মেসন শনকে ওই ম্যানেজারের উপর নজর রাখতে বলল আর তাড়াতাড়ি লিঙ্কের রুমে গেল। যখন সে ফোনে আমেলিয়ার গলা শুনল তার পুরনো স্মৃতি আবার জেগে উঠল। কিন্তু এরপর মেসন নিজেকে মনে করিয়ে দিল যে এখন আমেলিয়া তার শত্রু আর সে তার দলকে ধরতে এসেছে। এরপর মেসন আমেলিয়ার সাথে দর কষাকষি শুরু করল আর বলল, তুমি তোমার দলকে ব্যাংক থেকে 50 ফুট দূরে নিয়ে যাও, নয়তো আমি এক এক করে এই জিম্মিদেরকে মেরে ফেলব। এর সাথে তোমরা আমাদের সবার জন্য পিৎজা আর বিয়ারের ব্যবস্থা করো, আর ওই পিৎজার বাক্সগুলো পৌঁছে দিতে তুমি নিজে ব্যাংকের ভেতরে এসো। আমেলিয়া এই দাবিটা মেনে নিল, কিন্তু এর পরিবর্তে সে মেসানের কাছে 2 জন মানুষকে ছেড়ে দেওয়ার কথা বলল। মেসানও কোনো ঝামেলা না করে তারই দাবিটা মেনে নিল। এরপর মেসানের দল সব জিম্মিকে ওপরের হলে নিয়ে গেল আর আমেলিয়ার জন্য অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ পর আমেলিয়া খাবার আর পানীয়ের ব্যবস্থা করল আর সেগুলো নিয়ে ব্যাংকের ভেতরে আসলো। এখানে তার মেসানের সাথে দেখা হলো, যে তাকে দেখে খুব খুশি হলো আর তার সাথে ভালোবাসার কথা বলতে লাগল। কিন্তু আমেলিয়া এসব কথায় মনোযোগ দিল না আর সে মেসানকে আত্মসমর্পণ করতে বলল। কিন্তু মেসান এর জন্য স্পষ্ট মানা করে দিল আর আমেলিয়াকে ব্যাংক থেকে বাইরে পাঠিয়ে দিল। এরপর সে সবাইকে খাওয়ালো আর চুক্তি অনুসারে 2 জন লোককে মুক্তি দিল। কিন্তু তখনই এমন কিছু ঘটল যা কেউ আশা করেনি। আসলে সেই ম্যানেজার শনের উপর হামলা করল আর তার বন্দুক নিয়ে ওখান থেকে পালিয়ে গেল। এটা দেখে মেসানো তার পিছু ধাওয়া করল আর একটা লম্বা দৌড়ানোর পর অবশেষে ওই ম্যানেজার ধরা পড়ল। এরপর মেসান ম্যানেজারকে জেরা করল আর ইসাবেল সম্পর্কে সব তথ্য জেনে নিল। তখন ম্যানেজার জানালো যে ইসাবেল ফ্যারো এই দেশের সবচেয়ে বড় গ্যাংস্টার অ্যাবেলের স্ত্রী। সে বলল যে অ্যাবেল একজন খুব বিপজ্জনক গ্যাংস্টার আর এই দেশের সব ক্ষমতাশালী রাজনৈতিকদের সমর্থন তার আছে, আর সম্ভবত ওই হার্ড ড্রাইভে ওই সব রাজনীতিকদের কালো কাজের প্রমাণ আছে। আর যদি সেই প্রমাণগুলো বাইরে চলে আসে তাহলে এই দেশের সরকার বিপদে পড়ে যাবে। কিন্তু এই সব জানার পরেও মেসান সেই হার্ড ড্রাইভটা চুরি করার সিদ্ধান্ত নিল, যাতে সে সরকারকে ব্ল্যাকমেল করে এই ব্যাংক থেকে বেরিয়ে যেতে পারে। অন্যদিকে ব্যাংকের বাইরে একটা গাড়ি এসে থামল, যার মধ্যে আর কেউ নয়, অ্যাবেলের আইনজীবী ছিল। এখানে সে আমেলিয়াকে নির্দেশ দিল যে যদি পরের 1 ঘন্টার মধ্যে তার দল ওই চোরদেরকে না ধরতে পারে তাহলে ইউএস আর্মি এই ব্যাংকে হামলা করবে। আমেলিয়া বুঝতে পারল না যে তাকে নির্দেশ দেওয়া এই লোকটা আসলে কে ছিল। এরপর সে এই বিষয়ে নিজের সুপারভাইজারের সাথে কথা বলল, যেখানে সে জানতে পারল যে ওই লোকটার নাম অ্যালেক্স আর সে অ্যাবেলের আইনজীবী। সুপারভাইজার আমেলিয়াকে জানালো যে অ্যাবেলের কাছে এই দেশের সব ক্ষমতাশালী রাজনৈতিকদের সমর্থন আছে আর এই জন্য আমরা এই ব্যাপারে কিছু করতে পারব না। সে আমেলিয়াকে বলল, তুমি তাড়াতাড়ি ওই চোরদেরকে ব্যাংক থেকে বের করার চেষ্টা করো, কারণ যদি একবার ইউএস আর্মি ব্যাংকের ভেতরে ঢুকে যায় তাহলে ওই চোরদের সাথে সাথে অনেক জিম্মিও মারা যাবে। অন্যদিকে মেসান আর তার দল লকার রুমের দেওয়াল ভাঙতে শুরু করল,
কারণ ওরা আশা করছিল যে ব্যাংক ইসাবেল ফ্যারোর ভল্ট কোনো গোপন রুমে লুকিয়ে রেখেছে। কিন্তু যেই ওরা একটা দেওয়াল ভাঙল, ওদের সামনে আরেকটা দেওয়াল আসলো। অন্যদিকে ইউএস আর্মি ব্যাংকটাকে চারদিক থেকে ঘিরে ধরল আর ভেতরে ঢোকার প্রস্তুতি নিতে লাগল। এটা দেখে আমেলিয়া মেসানকে ফোন করল আর তাকে আত্মসমর্পণ করতে বলল, কারণ যদি একবার ইউএস আর্মি ব্যাংকের ভেতরে চলে যায় তাহলে এই চোরদের মৃত্যু তো নিশ্চিত। তখন মেসান আমেলিয়াকে বলল, তুমি মিডিয়াতে এই খবরটা ফাঁস করে দাও যে ইউএস আর্মি ব্যাংকে হামলা করতে যাচ্ছে, কারণ যদি একবার মিডিয়া ব্যাংকের বাইরে চলে আসে তাহলে ইউএস আর্মি কোনো পদক্ষেপ নিতে পারবে না। আমেলিয়াও ঠিক তাই করল আর মিডিয়াতে এই খবরটা ফাঁস করে দিল। দেখতে দেখতে মিডিয়া ব্যাংকের বাইরে চলে আসলো আর এই খবরটা পুরো দেশে আগুনের মতো ছড়িয়ে পড়ল। এই সব দেখে এফবিআই-এর প্রধান খুব রাগ হল আর সে আমেলিয়াকে এই মামলা থেকে সরিয়ে দিল। এরপর সে মেসানকে ফোন করল আর হুমকি দিল, যদি পরের 15 মিনিটের মধ্যে তোমার দল আত্মসমর্পণ না করে তাহলে আমরা ব্যাংকের ভেতরে চলে আসব। অন্যদিকে ব্যাংকের ভেতরে মেসানের দল সেই ঘরটা পেয়ে গেল যেখানে ইসাবেলের লকারটা রাখা হয়েছিল। লকারটা পেয়েই মেসান লিঙ্ককে বলল, তুমি এই লকারটা হ্যাক করো আর এর পাসওয়ার্ড ভেঙে এটাকে খোলো। তখন লিঙ্ক বলল, এই লকারের নিরাপত্তা ব্যবস্থা অনেক শক্তিশালী আর এটা খুলতে কমপক্ষে 10 মিনিট লাগবে, অথচ পরের 8 মিনিটের মধ্যে ইউএস আর্মি ব্যাংকের ভেতরে চলে আসবে। এটা দেখে মেসান একটা পরিকল্পনা করল আর এক এক করে সব জিম্মিকে ছেড়ে দিতে লাগল, যাতে লিঙ্ক ওই লকারটা খোলার জন্য সময় পায়। পরের কয়েক মিনিটের মধ্যে সব লোককে ছেড়ে দেওয়া হলো আর অবশেষে সেই ম্যানেজারকে ছেড়ে দেওয়ার পর মেসানের দলের সদস্যরা এক এক করে আত্মসমর্পণ করতে শুরু করল। সব লোক তো ব্যাংক থেকে বাইরে চলে এলো, কিন্তু মেসান আর লিঙ্ক তখনও ব্যাংকের ভেতরে ছিল। এটা দেখে এফবিআই-এর প্রধানের খুব রাগ হলো আর সে ইউএস আর্মিকে এই নির্দেশ দিল যে ওরা যেন ব্যাংকের ভেতরে যায় আর মেসানকে দেখামাত্র গুলি করে। নির্দেশ পেয়েই ইউএস আর্মি ব্যাংকের ভেতরে ঢুকে পড়ল আর কুকুরের মতো মেসানকে খুঁজতে লাগল। যেই ওরা সেই ঘরে পৌঁছল, ওরা মেসানকে দেখল যে তার হাতে বোমা নিয়ে ওদের জন্য অপেক্ষা করছিল। ওরা কিছু ভাবার আগেই একটা বিস্ফোরণ হলো আর মেসান সহ ইউএস আর্মির সব সৈনিকও মারা গেল। আর এইভাবে শনের এই খারাপ পরিকল্পনার কারণে মেসানকে নিজের জীবন হারাতে হলো। যদি আপনারও এমনটা মনে হয় তাহলে একটু অপেক্ষা করুন, কারণ এখন গল্পে একটা অনেক বড় মোড় আসতে চলেছে। এই ঘটনার কয়েক মাস পর আমেলিয়া এফবিআই থেকে পদত্যাগ করল, কারণ সে এই দুর্নীতিগ্রস্ত লোকদের সাথে কাজ করতে চায়নি। এই পদত্যাগের পর সে নিজের ছুটি কাটানোর জন্য একটা ব্যক্তিগত দ্বীপে গেল, যেখানে মেসান আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল। এখানেই জানা গেল যে মেসান আর আমেলিয়া শুরু থেকেই একই দলের ছিল আর ওরা দুজনেই ইচ্ছাকৃতভাবে পেলেজের ওই গাড়ির চুরিটা ব্যর্থ করেছিল, যাতে এফবিআই আমেলিয়াকে বিশ্বাস করতে পারে। এরপর গল্পটা ফ্ল্যাশব্যাকে গেল আর আমরা সেই বিস্ফোরণের কিছুক্ষণ আগের ঘটনা দেখলাম। যখন ইউএস আর্মি ব্যাংকের ভেতরে আসলো, মেসান ওদের কাছে একটা দাবি করল যে সে অ্যাবেলের আইনজীবী অ্যালেক্সের সাথে দেখা করতে চায়। না চাইতেও ওদেরকে মেসানের এই দাবিটা মেনে নিতে হলো, কারণ সব প্রমাণ তখনও মেসানের কাছেই ছিল। কিছুক্ষণ পর অ্যালেক্স মেসানের সাথে দেখা করতে আসলো, যেখানে মেসান তাকে হুমকি দিয়ে বলল, যদি তুমি আমার অ্যাকাউন্টে $500 মিলিয়ন না জমা করো তাহলে আমি এই সব প্রমাণ জনসমক্ষে প্রকাশ করে দেব। এর সাথে তোমাকে, আমাকে আর আমার দলকে একটা নতুন পরিচয় দিতে হবে, যাতে আমরা সেই নতুন নাম নিয়ে একটা নতুন জীবন শুরু করতে পারি। যেহেতু অ্যাবেলের ঘাড় মেসানের হাতে ছিল, তাই সে মেসানের সব দাবি মেনে নিল। এরপর ব্যাংকে একটা মিথ্যা বিস্ফোরণ করা হলো, যাতে লোকেদের মনে হয় যে মেসান এই বিস্ফোরণে মারা গেছে। অন্যদিকে আমরা মেসান আর আমেলিয়াকে দেখলাম, যারা এখন চুরি টুরি ছেড়ে দিয়ে একটা নতুন পরিচয় নিয়ে একটা নতুন জীবন শুরু করল। আশা করি আপনাদের আজকের গল্পটা পছন্দ হয়েছে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা মিষ্টি মন্তব্য করে দেবেন। ধন্যবাদ।